ওয়ালাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে নির্বাচনকালীন সময়ে এখানকার যে সহিংসতার বিষয়ে তার নাগরিকদেরকে সতর্ক করে এখানে অর্থাৎ বাংলাদেশে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছে, এই বিষয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব। এছাড়া থাকবে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ার বিষয়টা, তারপর থাকবে ফেসিবাদের বয়ান দেখিয়ে যেভাবে মানুষকে আগে কনভিন্স করা যেত, এখন আর ওই ফেসিবাদের দোসর হিসেবে আখ্যা দিয়ে এখন মানুষকে যেভাবে আপনার ট্যাগ দেয়, এটা এখন মানুষ আর ওইভাবে আগের মতো মনে করে না বলে আমি মনে করি। এই বিষয়ে আমরা আলোচনা করব। চলুন শুরু করি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। আপনারা জানেন বাংলাদেশের বর্তমান বাংলাদেশের বর্তমান যেই অবস্থা বা বর্তমান যেই পরিস্থিতি বিরাজমান, এই বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বলা যায় দেশের স্থিতিশীলতা নাই, দেশের ভিতরে অস্থিতিশীলতা বিরাজমান। এই অস্থিতিশীলতার সুযোগে বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে নিজেদেরকে জাহির করার চেষ্টা করতেছে, সেটা এক্স ওয়াই জেড যে কোনো পক্ষ। এখন হাদির ঘটনাটাও ওইরকম একটা ঘটনা, যদিও বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার তিনি এই যে হাদির ঘটনাটাকে কিন্তু তিনি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখেছেন, কেননা বাংলাদেশের যে নির্বাচনকালীন সহিংসতা, সেই নির্বাচনকালীন সহিংসতা হিসেবে তিনি দেখাইতে চেষ্টা করেছেন। আর স্বরাষ্ট্র উপদেষ্টার কথা আমরা ইতিপূর্বে অনেক ভিডিওটিতে বলেছি, তিনি তো আসলে আলু পেঁয়াজ নিয়ে আসেন। এখন এই বিষয়কে কেন্দ্র করে আপনার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস বা ডাকসু জিএস হিসাবে যিনি পরিচিত জনাব এই যে যিনি বিপি আর কি সাদিক কায়েম, তিনি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে যেভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে যেভাবে তার অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার যেভাবে বদনাম করলেন, যেভাবে তাকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে আসলেন, এটা আসলে নজিরবিহীন হিসাবে দেখা যায়। যাক, এটাই হয়তো রাজনৈতিক সৌন্দর্য বা স্বরাষ্ট্র উপদেষ্টা এই যে সাদিক ক্যামের পাশে দাঁড়িয়ে যেভাবে, যদিও তাকে বিব্রত দেখাচ্ছিল, তারপর তিনি সেখানে দাঁড়িয়ে এই সাদিক কায়েমকেই সমর্থন করেছিলেন যে সাদিক কায়েম যে সমস্ত কথাগুলো বলছে ওইটা যৌক্তিক। যেটাই হোক না কেন, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে, এটা বোঝা যায়। কেননা আপনারা দেখেন একের পর এক যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, আপনি দেখেন এই যে চট্টগ্রামে বিএনপির যিনি প্রার্থী ছিলেন তাকে যেভাবে গুলি করা হয়েছিল, সেটা আমরা সবাই জানি। কিন্তু সে বিষয়টা আমাদের দেশে ততটা হাইলাইট হয়নি, ততটা এখানে মানে সংবাদ মাধ্যমে ততটা জায়গা পায়নি। কিন্তু এই যে ঢাকা ৮ আসনের যিনি সংসদ সদস্য প্রার্থী হিসাবে ছিলেন, স্বতন্ত্র প্রার্থী কিন্তু ওসমান হাদি, কিন্তু ওসমান হাদিরকে যেভাবে টার্গেট করা হয়েছে, বলা হচ্ছে যে বিভিন্ন বিশ্লেষকগণ যেটা বলেন যে আসলে তাকে হত্যার উদ্দেশ্যে এই আক্রমণটা চালানো হয়েছে। এখন এই আক্রমণের পিছনে বা এই গুলি করার পিছনে কারা জড়িত, কারা রয়েছেন, সরকার এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে আমরা বিভিন্ন জায়গা থেকে যেটা জানতে পারছি যে এই যে ওসমান হাদিকে গুলির ঘটনায় যে ব্যক্তি জড়িত তিনি নাকি এখন ইন্ডিয়াতে অবস্থান করতেছেন। এখন বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটলে বা অপরাধীরা সচরাচর বাংলাদেশের যেহেতু তিন দিকেই ইন্ডিয়া দ্বারা আবদ্ধ বা সীমান্ত ইন্ডিয়ার সাথে বর্ডার ভাগাভাগি করতে হয়, সুতরাং এই বাংলাদেশের যে কোনো অপরাধী ইন্ডিয়াতে ঢুকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এই কারণে আমরা দেখি বাংলাদেশের বড় ঘটনার পরে কোনো ব্যক্তি পালিয়ে গেলে ইন্ডিয়াতেই যায়। এখন ওই ব্যক্তিরাও ইন্ডিয়া গিয়েছে বলে এরকমটাই বিভিন্ন মাধ্যমে শোনা যায়। তবে বাংলাদেশের যারা সরকারি যে বক্তব্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী এখনও ওই ব্যক্তি সম্পর্কে তারা অজ্ঞাত, অর্থাৎ তারা জানেন না তিনি ইন্ডিয়া গেছেন কিনা, এরকম তথ্য তাদের কাছে নেই। যা এরকম যখন মিশ্র প্রতিক্রিয়া দেশের ভিতরে বিরাজমান, তখনই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের যে নির্বাচনকালীন বিষয়ে তখন কি তার নাগরিকদেরকে সতর্ক করলো, এখানে তারা নিষেধাজ্ঞা জারি করতে চাচ্ছে। এই যে নাগরিকদেরকে সতর্ক করে বাংলাদেশের ভ্রমণের বিষয়ে তারা সতর্কতা জারি করছে। এখন এটা আসলে দেখবেন আজকে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র করেছে, কালকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থক রাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্রের
বন্ধুত্বপূর্ণ যে সমস্ত পশ্চিমা রাষ্ট্রগুলো আছে, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, এরাও দেখবেন পর্যায়ক্রমে করবে। এখন এই সতর্কবার্তা এটা আসলে দেশের সার্বিক পরিস্থিতিকে একটু খারাপের দিকে ইঙ্গিত করে মূলত দেয়া হয়। এখন বাংলাদেশের পরিস্থিতি ওরকম খারাপের দিকেই বলে মনে করেন। কিন্তু আমাদের যে সরকার প্রধান ইতিহাসে সেরা নির্বাচন দেওয়ার কথা বলেছেন। আমাদের উপদেষ্টারা সুষ্ঠু সুন্দর মানে একটা নির্বাচন দেওয়ার কথা বলতেছেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে দেশের পরিবেশ বা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে দেখিয়েছেন, কিন্তু আসলে হাদির ঘটনার মাধ্যমে দেখা যায় যে দেশের পরিস্থিতি বা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নেই। কেননা সরকার কিন্তু এই যে 5ই আগস্টের সময়ে যে সমস্ত অস্ত্রগুলো বিভিন্ন থানা থেকে লুট হয়েছে, ওই সমস্ত অস্ত্রগুলো এখনও উদ্ধার করতে পারেনি। এখন সেই অস্ত্রগুলোই হয়তো এখন দেখা যাবে যে রাজনৈতিক মাঠে প্রতিপক্ষকে দমনের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। সেটা XYZ যে কোনো কেউ করতে পারে, যারা নিয়েছে তারাই করে। কিন্তু আমরা এখানে সরকারেরই এখানে দুর্বলতা ভাববো বা সরকারকেই দোষারোপ করবো, কেননা সরকার এই যে গেল 16 মাসেও কেন ওই সমস্ত অস্ত্রগুলো উদ্ধার করতে পারেনি। এটা সরকারের দায়িত্ব ছিল উদ্ধার করা, কেননা সরকার জানে এই সমস্ত অস্ত্রগুলো মানুষের কাছে রয়েছে বা অপরাধীদের কাছে রয়েছে। নির্বাচনকালীন সময় এই সমস্ত অস্ত্রগুলো ব্যবহার হতে পারে। সুতরাং সরকারকেই দোষারোপ যে সরকার এটা করতে পারেনি, সরকার ব্যর্থ হয়েছে। কিন্তু আমরা দেখি যে হাদির ঘটনায় সরকার এখানে মূল অপরাধীদেরকে ধরতে ব্যর্থ হইল। আমরা দেখলাম যে বিশিষ্ট সাংবাদিক আনিস আলমগীরকে ধরে নিয়ে গেল। তাকে গেল 14ই আপনার ডিসেম্বর সন্ধ্যায় তাকে তিনি যেখানে জিম করেন সেখান থেকে তাকে তুলে নিয়ে গেল। বলা হলো যে তাকে ডিবি অফিসে নেওয়া হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তারপর আমরা যেটা জানতে পারলাম তাকে সারা রাত সেখানে ডিবি অফিসে বসিয়ে রেখে পরবর্তী দিন বিকালে তাকে কোর্টে হাজিরা করা হলো। সেখানে 5 দিনের রিমান্ড চলো। আমাদের মহামান্য আদালত বা বিচার বিভাগ তাকে যে 5 দিনের রিমান্ড মঞ্জুর করলেন। এখন এখানে আমার প্রশ্ন, একজন সাংবাদিক তিনি তাকে যেভাবে এই যে 5 দিনের রিমান্ড মঞ্জুর করলো, এটা আপনার কাছে কেমন মনে হয়? কেননা সাংবাদিক তিনি তো আসলে কোনো সন্ত্রাসী করছেন এরকম কোনো তথ্য নাই, বা তিনি যেন কোনো খারাপ কাজের সাথে জড়িত রয়েছেন এরকম কোনো তথ্য নেই। থাকলে তো সরকার সেটা প্রকাশ করে দিত। কিন্তু তাকে দেখানো হয়েছে সন্ত্রাস বিরোধী আইন। বাংলাদেশে আমরা দেখতাম যে শেখ হাসিনা সরকারের সময়ে এরকম সন্ত্রাস বিরোধী আইনে কাউকে কাউকে প্রথমে গ্রেপ্তার করা হতো। গ্রেপ্তারের পরে তাকে দেওয়া হতো তিনি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করেছেন ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ সন্ত্রাস বিরোধী আইনে তাকে গ্রেপ্তার করা হতো। এখন 5ই আগস্টের যেই বিপ্লব বলেন বা 5ই আগস্টে যেই আন্দোলন বলেন, সেই আন্দোলনের মূল বিষয় ছিল আপনি আপনার মতো করে কথা বলতে পারবেন, আপনার স্বাধীনতা থাকবে, আপনাকে কেউ বাসা থেকে এরকম তুলে নিয়ে যাবে না ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ শেখ হাসিনা যে সমস্ত কাজগুলো করছে ওই সমস্ত কাজগুলোর বিপক্ষে ন্যারেটিভটা দাঁড় করানো হয়েছিল। কিন্তু আমরা এখন দেখি এই যে সাংবাদিক আনিস আলমগীরের মতো সম্মানিত ব্যক্তিদেরকে, বিশিষ্ট সাংবাদিকদেরকে নিয়ে গিয়ে তাদেরকে সারা রাতে এই যে ডিবি অফিসে এই যে হারুনের যে বাতের হোটেল যেটা বলা হতো সেখানে বসায় রাখা হচ্ছে। সেখানে নিয়ে তাকে এই যে সন্ত্রাস বিরোধী আইনে পরবর্তীতে মামলা দেওয়া হচ্ছে, তাও তাকে থানায় বসিয়ে রেখে এই যে রাজধানীর উত্তর আর পশ্চিম থানাতে তাকে মামলা দেওয়া হচ্ছে। অর্থাৎ আনিস আলমগীরকে গ্রেপ্তারের আগেই কিন্তু মানে গ্রেপ্তার পূর্বে করা হয়েছে, কিন্তু মামলা পরে করা হয়েছে। বিষয়টা কেমন হাস্যকর মনে হয় না? যাক, আমাদের যারা রাষ্ট্র পর্যায়ে আছেন, সরকার পর্যায়ে আছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা এই সমস্ত বিষয়গুলো ভালো জানেন বা বোঝেন বলে আমি মনে করি। আর বাংলাদেশের এই যে আনিস আলমগীরের সাথে যেই আপনার ব্যক্তিরা রয়েছেন এই মামলাতে, তারা মেহেরাবুজ শাওন সহ আরও বেশি কয়েকজন মডেল রয়েছেন বা উপস্থাপক রয়েছেন। এখন এই মডেল বা উপস্থাপক বা এই যে মেহেরাবুজ শাওন বা আপনার এই যে আনিস আলমগীর, এরা আসলে কীরকম সন্ত্রাসী করবে বা কীরকম সন্ত্রাসী কার্যক্রম করবে এটা আমার আসলে মাথায় আসে না। যা হোক, সরকার যেটা ভালো মনে করছেন সরকার করেছেন। কিন্তু এই যে কথায় কথায় যে আওয়ামী লীগের সময় আমরা দেখতাম যে বিএনপি জামাতের দোষর ট্যাগ দেওয়া হতো, কিন্তু বর্তমানে আমাদের এই যে ইন্টোরিয়ামে যারা রয়েছেন বা আমাদের রাষ্ট্রের ঊর্ধ্বতন পর্যায়ে যারা রয়েছেন তারা এখন কথায় কথায় এই যে ফেসিবাদের দোষর হিসাবে ট্যাগ দিচ্ছেন। এখন এইভাবে ফেসিবাদের দোষর হিসাবে আপনি কাকে মানে কতজনকে ট্যাগ দিবেন? বাংলাদেশ কি এই যে ফেসিবাদের সমর্থক কি 1 জন রয়েছে, 2 জন রয়েছে, 5 জন রয়েছে, লক্ষ লক্ষ রয়েছে? আপনি কি এদেরকে দেশের বাহিরে পাঠিয়ে দিতে পারবেন? পারবেন না। কেননা আওয়ামী লীগের সময় এই যে 16 বছর আওয়ামী লীগ সরকার যেভাবে রাষ্ট্র ক্ষমতায় ছিল, 16 বছর আওয়ামী লীগ যেভাবে বিএনপি বলেন, জামাত বলেন, অন্য মানে দলগুলোকে
মানে একতরফাভাবে রাষ্ট্র ক্ষমতায় থেকেও নির্মূল করতে পারেনি বা শেষ করতে পারেনি বা তাদেরকে ধ্বংস করতে পারেনি। এখন আপনারা এই যে ইন্টেরিয়াম হিসেবে বসে আপনারা যেন আওয়ামী লীগকে ধ্বংস করে দিবেন বা আওয়ামী লীগের পক্ষে যারা বলবে তাদের মুখ বন্ধ করে দিবেন, এটা কি হয় না? তারপর রাজনৈতিক ময়দানে এই যে প্রতিপক্ষ না থাকলে কি পরিস্থিতি হয় সেটা আমরা সবাই জানি। এক পক্ষ স্বৈরাচারী হয়ে ওঠে, এটা আবার নতুন ফেসিবাদ জন্ম দেয়। এটা আপনারা তো আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়া উচিত, বা আওয়ামী লীগ যে করেছে সেই উদাহরণ তো আমাদের কাছে রয়েছে। এখন আওয়ামী লীগের কে যারা সমর্থক থাকবে তাদেরকে আপনারা এই যে নির্বাচনের বাহিরে রেখে তাদেরকে আপনারা ফেসিবাদের দোষর ট্যাগ দিয়ে যেভাবে যেটা করতেছেন, এটা আসলে শোভনীয় নয় বা ভালো দেখায় না, এটা হয়তো আপনারা জানেন। কিন্তু তারপর আপনারা সেই কাজটা করতেছেন, যেটা আসলে আন্তর্জাতিকভাবে যেটা স্বীকৃত নয় বা আন্তর্জাতিকভাবে যেটা সমালোচনা রয়েছে। সুতরাং আপনারা আপনাদের মতো করেই করতেছেন। কিন্তু এত লক্ষ লক্ষ যে ভোটারগণ রয়েছেন, বলা হচ্ছে 30%, 35% বা ধরলাম 20% ভোটার, আপনি 20% ভোটার কি কম? তাদেরকে আপনি নির্বাচনের বাইরে রাখতেছেন, বা নির্বাচনে তারা কাকে ভোট দিবে তারা সেটাই জানবে না, তাদের পছন্দের প্রার্থীর প্রতীক তারা সেখানে পাবে না। হ্যাঁ, যেটা বিশিষ্ট ব্যক্তিবর্গগণ বা বিশিষ্ট আলোচকগণ যেটা বলেন যে আপনারা যারা এই যে আওয়ামী লীগের যারা অপরাধী বলেন বা যারা এখানে অন্যায়ের সাথে জড়িত তাদেরকে আপনারা সরায় রাখেন। যারা ক্লিন ইমেজের এখনও লক্ষ লক্ষ হাজার হাজার লোক রয়েছে আওয়ামী লীগের, তাদেরকে আপনারা এখানে সুযোগ দেন। এখন আমাদের 24-এর আন্দোলনের পক্ষে যেই মানে গ্রুপটা রয়েছেন বা 24-এর আন্দোলনকে যারা ধারণ করেন, এই পক্ষটা যারা মিডিয়াতে এসে কথা বলেন, তারা একটা কথাই তারা আওয়ামী লীগকে বাংলাদেশে জায়গা দিবে না। আরে ভাই, তাহলে তো আপনার এই কথার পরিপ্রেক্ষিতে আমারও তো একটা যুক্তি দিতে হয়। 1971 সালে বাংলাদেশের এই যে মহান মুক্তিযুদ্ধের পরে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদেরকেও তো আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বের করে দেয়নি, তারা বাংলাদেশে রয়েছে না। সুতরাং আপনি কোন হিসাবে বলেন যে তাদেরকে আপনি এখানে মানে জায়গা দিবেন না বা তাদেরকে এখানে আর সুযোগ দিবেন না? তারা যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হিসেবে পরিচিত রাজাকার, আলবদর আর শামসাদ, তাদের পরিবার, তাদের দল এখনও তো বাংলাদেশের রাজনীতি করতেছে, এমনকি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করতেছে, সেটাও তো আমরা দেখতেছি। সুতরাং আপনি এই যে 24-এর বিষয়টাকে ধারণ করে আপনি 24-কে মানে সামনে এনে আপনি মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চান, ছোট করতে চান। আবার যে কথাটা আপনি আপনার মতো করে বলেন যে আওয়ামী লীগকে আপনি দাঁড়াতে দিবেন না, আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিবেন না, আওয়ামী লীগ তার মানে বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো জায়গা হবে না। সুতরাং এটি একপেশে কথাবার্তা, এটি আসলে মানুষ ভালোভাবে নেয় না হিসেবে আমি মনে করি। সুতরাং যারা এই দিন 24-এর পক্ষে আছেন, হ্যাঁ, আপনারা একটু আপনাদের অর্জন আওয়ামী লীগের শাসন থেকে অবসান ঘটিয়েছেন, কিন্তু এটা আপনার 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সাথে এটা মানে ওই রকম কোয়ালিটির না। আপনি ওটাকে সমর্থক পর্যায়ে নিয়ে আসতে গেলে ওটা আপনি চরম বোকামি করতেছেন বলে আমি মনে করি। সুতরাং আমি চাই আপনি এই যে চরম বোকামি থেকে বেরিয়ে এসে প্রকৃত ইতিহাসটা জেনে মানে প্রকৃত ইতিহাসটা বুঝে তারপর বললে হয়তো বা ভালো হয়। আর আওয়ামী লীগ বাংলাদেশে আওয়ামী লীগ প্রাসঙ্গিক একটি দল, তবে এই যে প্রাসঙ্গিক দলটা হয়তো সাময়িকভাবে তাকে মানে তার নিবন্ধন যেটা স্থগিত করা হয়েছে, এই নিবন্ধন জামাতেরও স্থগিত ছিল, কিন্তু এখন সেই জামাত আবার নির্বাচনে আসতেছে না। বর্তমানে মনে হয় যেন জামাত রাষ্ট্র ক্ষমতায় আছে, এরকম দেখা যায় না? দেখবেন হয়তো একটা সময় আওয়ামী লীগও এরকমই হতে পারে। সুতরাং এই কথাবার্তাগুলো পরিহার করা উচিত যে না, আসলে বাংলাদেশে আওয়ামী লীগের স্থান নাই, বাংলাদেশে আওয়ামী লীগের জায়গা নাই, যেটা ভালো মনে করেন এটা বলতে পারেন, কিন্তু আসলে এটা প্রাসঙ্গিক মনে হয় না, আমি মনে করি। যাই হোক, ভালো থাকবেন সবাই। দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আর আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে, সপ্তাচারী কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আল্লাহ হাফিজ।